চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশে ফিরেছে আর প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতে প্রায় প্রতিটি বিকেলেই আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পাল। সেথা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কাল বৈশাখীর সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমি গেট দিয়ে বেরিয়ে অরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তায় একটাও রিক্সার দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ির। অরু ফুটপাথ ধরে এগিয়ে আসতেই সহসা গাড়ির কাঁচ নামিয়ে কিছুটা ঘাড় বাঁকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিহিত এক সুদর্শনে। চোখে তার রোদ চশমা। ওরু কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল, আরে আরো বাজে। ওরু সম্মোহনী হেসে জবাব দিল, জি অমিত ভাই। অমিত আরিয়ান, বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ। থাকবে নাই বা কেন? এ পর্যন্ত বেশ কয়েকটা নাম করা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলারের তালিকা তার বইয়ের নামই সর্বাগ্রেহে। সাহিত্য কলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নেয়, তো কেউ আবার পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোম্যান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে, সেটার পর থেকেই অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। ওরও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরেই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সে সাথে ছোটোখাটো টিপস। সেখান থেকেই মূলত ওরুর সাথে মুখ চেনাচেনির পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখিতে 2-1 লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজে থেকে 2-1টা প্রশ্নও করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একটু আধটু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই। আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডালে নাম জড়ায়নি অমিতের। অরু অন্তত শোনেনি কখনো। এই গলিতে কি করো? অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিল অরুর। মৃদু হেসে জবাব দিল, এই গলিতেই থাকি আমি। OMG, কোথায় থাকো? অরু ইতস্তত কণ্ঠে বলল, জি কৃতিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেও কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়। চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জায়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করেছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝরে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে চালাতেই বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলে উঠল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঠকঠক করে 1 গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতেই কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখবো আজমিরি কিভাবে বিয়ে দেয় ধিঙ্গি মেয়েগুলোর। একজনকে তো এবারে ছেড়েই ফুর্তি করে ছেড়ে দিল, কই হার তো এলো না। জানি জানি আর আসবেও না, যা নেওয়ার ছিল সে তা নিয়েই নিয়েছে। এখন আর কি করবে এই হাড় হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? অরু জানে মামি চোটে আছে, চোটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর আজমেরি শেখ আর বিয়েটা নিয়ে কথা বাড়ায়নি। সেই তেজে মামিও আর কৃতিকুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবে এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়িক কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সে সুযোগে ওরুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছে জাহানারা।
জাহানারা যখন এই বাড়ির ছোট সাহেবকে জড়িয়ে অরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মনে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওরও 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাকে তাতে ওর কি। সেই হিসেব মতে ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল অরু। জাহানারা হকচকিয়ে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্থ কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিও নি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কয়েকটা কথা ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলবলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবেও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রূপা, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অবধি লম্বা, আর চোখগুলো কি ভাসা ভাসা। রূপা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো ওরু। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। 2 পায়ে কৃতিকে পরিয়ে দেওয়া দুটো সোনার নুপুর। সেভাবেই ছুটছে ওরু। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগেই খপ করে ওর হাত টেনে ধরল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে সত্যি করে বল। ওরও জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকে তীরকে আর এক পাও এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। ঠিক তখনই একজোড়া মহাবিষ্ট ভাসা ভাসা চোখ স্থির হলো অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল অরু। এখনই তো রেজার চেলাপেলারা কৃতিকের ওপর নিজেদের রাগ ছাড়তে উদ্যত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? অরু সেদিকে তাকিয়ে 2 হাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে অরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকে। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে ক্রুড়ো হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের 2 ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। অরু শেষ কথাতে চমকে উঠে ভয়ে তটস্থ হয়ে 2 কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বললেও এলিসা, অর্ণব বা সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখেই দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রাম ধোলাই দিয়ে মুখ বেঁকে বলল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল ওরুর দিকে। ওরও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে জাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই তো হলো না। কৃতিক এগিয়ে এসে ওরুকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছে এলো না। উল্টো ওরও এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। ঈশান কোণে মেঘ ডাকছে, আকাশ জুড়ে বনমহিষের পাল। পরন্ত বিকেলে কালবৈশাখী স্পষ্ট পূর্বাভাস। চারিদিকের ঘূর্ণি বাতাসে ধুলো বালির ঝড় উড়েছে যেন। তবে তকতকে পিচ ঢালা ফ্রন্ট ইয়ার্ড আর সুসজ্জিত বাগানবিলাসের পাঁচিল পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃতিকগঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্ট ইয়ার্ডের ছোট্ট লিকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চেলাপেলা নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত সময় পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহ সভাপতির পদ লাভ করার পর থেকে ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে রেজার সময়কাল। সত্যি বলতে এই বাড়ির পূর্বপুরুষদের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়েই রেজার এত দূর আসা। সেই হিসেবে প্রমাণস্বরূপ এই বাড়ির সুবিশাল বৈঠকখানায় প্রায়শই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এই বাড়িরই কুটুম সেটা বোঝাতে হবে তো সবাইকে।
আলোচনা তখন মাঝপথে। একের পর এক নিজেদের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা। ঠিক সে সময় বাগান বিলাসে ঘেরা বিশাল গেটটা ক্যাচ ক্যাচ আওয়াজে খুলে যেতে সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেই দিকে। কার দিয়ে উবারের ভাড়া মিটিয়ে মাত্র বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতো এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কর্তৃত্ব আর আভিজাত্য। হাঁটার তালে তালে চওড়া কাঁধটা ক্রমশ দুলে উঠছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাল সুপারস্টার মাত্র গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এহারও ম্যানলি হাঁটা চলা পেছন থেকে যে কেউ দেখলে নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে ফেজার একজন বিশ্বস্ত ভৃত্য এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শুধালো। কৃতিক হাঁটার গতি ধীর করে গম্ভীর গলায় বলল, গেট আউট। লোকটা এবার চড়াও হয়ে এগিয়ে এসে কৃতিকের পথ আটকে দাঁড়িয়ে বলে। লোকটার কথা বলতে বাকি চোখের সানগ্লাসটা খুলে ওর গালে সপাটে চর বসিয়ে দিতে দেরি হলো না কৃতিকের। আকস্মাৎ শক্ত জিম করা হাতের চাপাটাক হাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা। কৃতিক পুনরায় সানগ্লাসটা চোখে জড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, এটাই আমার পরিচয়। বাড়ি বয়ে এসে নিজের লোকের উপর হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে বেশ ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো রেজা। কৃতিকের দিকে এগিয়ে আস্তে আস্তে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলেছিস কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সহসভা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওর বাম গালে আছড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থুবড়ে পড়ল শুকনো চৌচির মাটিতে। নিজেদের নেতাকে এমন বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে গিয়েও ভয়ার্থক ঢোক গেলে কয়েক কদম পিছিয়ে গেল দলের অন্য ছেলেগুলো। এদের কাণ্ডে তড়াক করে কৃতিকের মাথায় রক্ত উঠে গিয়েছে। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতোই অদ্ভুত লেগেছে ওর নিকট। মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটা হুট করেই চড়াও হয়েছে চোখের সামনে, মুখ থুবড়ে পড়ে থাকা রেজার উপর। আজ এই সহসভাপতির তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বেও। যেই ভাবা সেই কাজ। ছেলেপেলেদের হাত থেকে হকি স্টিক ছিনিয়ে এনে ইচ্ছে মতো রাগ ছেড়েছে রেজার ওপর। কৃতিক যখন হকি স্টিকের শক্ত প্রহারে ফাটিয়ে ফেলছিল রেজার শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনচান করতে থাকা চূর্ণ বিচূর্ণ একজোড়া অসহায় চোখ, যা দেখে পুরোপুরি থেমে যায় কৃতিক। হাতের হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে অন্য একজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। বলাই সাত কৃতিক তাতে সফল হয়েছে। ওরা কষ্ট পেয়ে সদর দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে ওরা কৃতিককে নয়, প্রতিটা আঘাত ওরও হৃদয় করছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ঝামেলার অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন আর প্রত্যয়। কৃতিক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই ওরও এগিয়ে এসে ওর ক্ষতস্থানের দিকে হাত বাড়িয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? কৃতিক জবাব দেওয়া তো দূরে থাক, বরং ওরও ছোঁয়ার আগেই ওর থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওর এহারও কাণ্ডে ওরও বিস্মিত হয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? ওর প্রশ্নের বিপরীতে কৃতিক কোনো রূপ জবাব দেওয়ার আগেই ওদিক থেকে সায়র এগিয়ে আস্তে আস্তে সম্মোহনী হেসে বলল, আরে মিস এলোকেশী, আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম। কথায় কথায় সায়র খেয়ালই করেনি কৃতিক যে ওর দিকে তখন থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে মুখ কাচুমাচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশের মানুষের টানে। কি ভালো মানুষ তোমরা, বাবা গো। সার সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিলে তো তো তাই না যে কে? কৃতিক একইভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে এলিসা এগিয়ে এসে ওরুকে দেখা মাত্রই চমকে উঠে বলল। এলিসার কথার মাথায় কৃতিক সাবধানে আগ চোখে একবার ওরুর আগাগোড়া পরখ করল। এদিকে ওরু কারো কথার কোনো রূপ উত্তর না দিয়েই চোখ মুছতে মুছতে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। ওরু চলে গেলে সায়র হতবিহবল মুখে সেদিকে তাকিয়ে বলল, আরে এত দূর থেকে এলাম,
একটুখানি ওয়েলকাম না করে এভাবে দাঁড় করিয়ে রেখে দৌড়ে চলে গেল? এলিসা এক পলক কৃতিককে পরখ করলো যে সে কখন থেকে একইভাবে ওর যাওয়ার বাণী চেয়ে আছে, আর কোনো দিকে নজর নেই বললে চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দৃষ্টি সরিয়ে সায়রের হাত ধরে ভেতরে যেতে যেতে এলিসা বলে, সায়র ভ্রুকুচকে ভেতরে যেতে যেতে গম্ভীর মুখে বলল, হ্যাঁ, তা তো থাকবেই না। বাড়ির মালিককে দেখতে হবে না? 1 নম্বরের হিটলার। আলিশান মহলের বসার ঘরে কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেওয়া নরম গতিতে বসে আছে সবাই। কৃতিক সে তখন থেকে পায়ের ওপর পা তুলে স্মোক করছে। প্রত্যয় চারিদিকে চোখ ঘুরিয়ে পুরো বসার ঘর পর্যবেক্ষণ করে মনে মনে বলল, কৃতিক ভাই শুধু শুধু টেনে হিসড়ে দেশে নিয়ে এলো। যার জন্য দেশে আসলাম সেই তো নেই। ওর ভাবনার ছেদ ঘটিয়ে কৃতিক ডেকে বলে, আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে প্রত্যয়। কোন ব্র্যান্ডেরগুলো ইউজ করি তা তো জানোই। বাইরের গ্যারেজটা পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও মনে করে। সায়র 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিক এক ঝলক চোখ ঘুরিয়ে বলল, ভাই, এটা বাড়ি নাকি রাজপ্রসাদ? সব কিছুতেই কেমন আভিজাতের ছোঁয়া। সায়রের তালে তাল মিলিয়ে এলিসাও বলে ওঠে। ওদের থেকে কিছুটা দূরত্বে ডাইনিংয়ের কাছে দাঁড়িয়ে জাহানারা আর রূপা হাঁ হাঁ করে ওদের কথা গিলছে। এক পর্যায়ে রূপা তবদা খেয়ে বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। জাহানারার চোখ চিকচিক করে উঠল মেয়ের কথায়। তিনি আবেগ সামলাতে না পেরে এলিসাকে দেখিয়ে বললেন, ছেলে বাদ দিয়ে ওই মেয়েটাকে দেখ, কি সুন্দর। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। জাহানারার মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন অর্ণব এগিয়ে গিয়ে এলিসার ঠোঁটে একসাথে কয়েকটা চুমু খেল। সবার সামনেই সেই চুমুতে আবারও পুরো দস্তর সায় দিল এলিসা, যা দেখে এই মুহূর্তে জাহানারার ভিমড়ি খাওয়ার উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে হাঁসফাঁস করে উঠে বললেন, রূপারে আমারে একটু ধর। এতক্ষণ যাবৎ সেভাবে খেয়াল না করলেও এখন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে জাহানারার উদ্দেশ্যে অর্ণব বলল, এই যে খালা, এক গ্লাস ঠান্ডা পানি দিন তো, বিড়িতে অনেক গরম। ক্যাথলিন একটু ইতস্তত কণ্ঠে ভাঙা ভাঙা বাংলায় বলল। জাহানারা একটু জোরপূর্বক হেসে বলল, ইয়ে মানে বাবারা, আমি আসলে এ বাড়ির খালা নই। বাকি কথা শেষ করার আগে কৃতিক প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, বাড়ির কেয়ারটেকার মখলেস চাচাকে খবর দাও, আমার ফ্রেন্ডসরা যতদিন আছে উনি যাতে একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়। ওরা যাতে বাঙালি এক্সোটিক খাবার দাবারগুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে বিদায় করো। আবার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়। কৃতিকের কথায় অপমানে থমথমে হয়ে গেল জাহানারার মুখ। রূপা চুপসানো মুখে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, মা কি বলছে উনি? আমরা নাকি সার্ভেন্ট? জাহানারা মেয়েকে আশ্বস্ত করে বললেন, চুপ কর, তোর হুপি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কৃতিক এতক্ষণে সোফা ছেড়ে উঠে সামনের ক্যাবিনেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকেই বলল, এখানে আমার ফেভারিট কিছু শোপিস ছিল, কোথায় গেল সেগুলো? জাহানেরা তৎক্ষণাৎ নালিশ করার মতো গলা উঁচিয়ে অরুর ঘরের দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে ওই মেয়েটা ভেঙেছে। শুধু এইগুলো না, আরো অনেক কিছু ভেঙেছে। এইটুকু মেয়ের সে কি তেজ। কৃতিক সবাইকে শুনিয়ে বিড়বিড়ালো, আমার বউ তেজ থাকা মাস্ট। প্রত্যয় শোনো। এগিয়ে এসে প্রত্যয় শুধালো, হ্যাঁ ভাই। আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দিও। ওগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, এক জোড়া করে অর্ডার করে দিও। বলা তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। প্রত্যয় হাঁ সূচক মাথা নাড়িয়ে সবকিছু নোট করে বলল, ভাই এখন আসছি, অনেকদিন পর ফিরেছি, বাড়িতে সবাই অপেক্ষা করছে। কৃতিক ওর কাঁধের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে এই বাড়িতে পা রাখবে তুমি। কৃতিকের কথায় স্মিত হেসে দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করল প্রত্যয়। বিকেলের কালো মেঘ রাত হতেই পরিণত হয়েছে প্রকাণ্ড ঝড়ে। ঝড়ের বেগে চারিদিকে প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই। জেনারেটর চালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পরে এমন বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলে হরেক রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠার সীমা নেই ওদের সবার।
ঘি মাখানো ভাত, আমের ডাল, কুচু চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিলপাটায় তৈরি ভর্তা, লাউ পাতার বড়া আর শেষ পাতে দই মিষ্টি। কতটা আমোদ করেই না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। একটু পর ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো কৃতিক। ওর চোখ দুটো আই প্যাটার্নে বদ্ধ। সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতেই খেয়াল করলো না যে ও অরুর পাশে বসেছে। বিকেলের ঘটনার পরে এলিসাই অরুকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। এলিসা বড় আপার মতো, তাই ওর কথা ফেলতে পারেনি। অরু সহসাই চলে এসেছে ডাইনিংয়ে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতে আইপ্যাড থেকে চোখ সরালো কৃতিক। দেখলো অরু ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পুটু গিন্নিদের মতো করে ওর প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়াল থেকে ওরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা স্পষ্ট জানান দিচ্ছে যে ওরু কতটা শুকিয়ে গিয়েছে। কৃতিক সেই দিকে এক ঝলক তাকিয়ে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের কাণ্ডে ওরু আচমকা লাফিয়ে উঠল। সায়র খেতে খেতে শুধালো, কি হয়েছে? কৃতিক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল, নাথিং। অর্ণব হাঁক ছেড়ে বলল, খাবি না? সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে যেতে জবাব দিল কৃতিক। খিদে নেই। কৃতিক এভাবে উঠে যাওয়াতে ওরও অপমানিত বোধ করলো খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না ওর। কৃতিক কি এমন ভুলে শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় অরু। ওরা দুজন চলে যাওয়ার পরপরই সায়র বিরক্তিতে চিড়বিড়িয়ে উঠে বলল, তোর বন্ধু চাইছেটা কি অর্ণব, যার জন্য ইউএসএ বসে ড্রাগ ফ্রাগ নিয়ে যাতা অবস্থা করে ফেলছিল, আর এখন চোখের সামনে পেয়েও তাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে? আশ্চর্য। এলিসা ক্যাথলিনের প্লেটে তরকারি তুলে দিতে দিতে বলল। এলিসার কথা শুনে অর্ণব খেতে খেতে আমোদিত সুরে বলল, জান, তুই তো দেখি যাতে মাতাল, তালে ঠিক আছিস। এলিসা এদিক ওদিক তাকিয়ে কটমটিয়ে বলল, বাইরে ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাসে দুলুদুলু করছে চারিপাশ। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে ছিলে কোঠা অবধি চলে এসেছে ওরু। বিদ্যুৎ নেই, তার উপর দমকা, তাই অন্ধকারটা একটু বেশিই মনে হচ্ছে। ওরু যখন ছেলে কোঠার ঘরের সামনে এসে হাঁটু ভেঙে বসে, তাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল, তখনই নাকে এসে সুরসুরি দিল চেনা পরিচিত ম্যানলি স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণ। সেই সুঘ্রাণটা ওরুর বেশ পরিচিত। শুধু পরিচিত বললে ভুল হবে, একটা সময় এই সুঘ্রাণে মিলেমিশে একাকার হয়ে উঠেছিল ওর শরীর। প্রথম নারী সত্তার বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতে। আর এখন এই অন্ধকার ছেলে কোঠায় আবারও স্যান্ডেলউড পারফিউমে সুঘ্রাণে মাতোয়ারা হয়ে ফোপাতে ফোপাতে এইদিক ওদিক চোখে বোলাতেই অরু দেখল মানুষটাকে। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক। কৃতিককে দেখতে পেয়ে ওরু চট করে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি হাজার মাইল দূর থেকে বাড়ি বয়ে এসেছেন? কৃতিক কোনো প্রকার জবাব দিল না। কৃতিকের নীরবতায় ওরুর মস্তিষ্কটা টকবকিয়ে উঠল। ও দু কদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা বলতে ইচ্ছে করছে না, তাই তো? কৃতিক এবারও নিশ্চুপ। ওরও এবার পেছন থেকে কৃতিকের টি শার্টটা খামচে টেনে ধরে চেঁচিয়ে বলে উঠল, এতই যদি অপছন্দ আমাকে, তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন এভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? কৃতিক এবার সিগারেটটা পায়ে পিষে ওরুর দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, কলিজায় সাহসটা খুব বেড়ে গিয়েছে দেখছি। এখনই ডিভোর্স চাওয়া শিখে গেছিস? ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর? এই কথার জন্য তোর কি হাল করব আমি সেটা একবারও কল্পনা করেছিস? কৃতিকের শান্ত মসৃণ অথচ প্রাণনাশকারী হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঢোক গেলে দুই কদম পিছিয়ে গেল ওরু। পেছাতে পেছাতে নীরহারা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসাটা যে এত যন্ত্রণা, তা আগে জানা ছিল না আমার। কৃতিক অরুর দিকে তাকিয়ে গভীর গলায় বলল, এতটুকুতেই হাঁপিয়ে উঠেছিস? সারা জীবন আমার সাথে থাকবি কি করে তুই? ওরু ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠে শুধায়, এতদিন দূরে থেকে পড়াতেন, আর এখন কাছে এসে পড়াচ্ছেন। কেন করছেন এমন?
একটু ভালোবাসুন না। আমি আপনার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো ছটফট করছি। আপনি কি বুঝতে পারেন না? কৃতিক এবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর গা ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়ায় অরুর লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই নিচ্ছে কৃতিকের চওড়া বুকে। অরুকে অবাক করে দিয়ে কৃতিক ওর চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাক ছোয়ালো। অতঃপর মুঠো ভর্তি অরুর চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল কৃতিক। দুজনের নীরবতায় কিছুক্ষণ সেভাবেই অতিবাহিত হলো। পর মুহূর্তেই শুকিয়ে যাওয়ার দরুন অরুর বেরিয়ে আসা কলার বনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হয়ে এলো কৃতিকের চোয়াল। ও তৎক্ষণাৎ অরুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গটগটিয়ে নিচে যেতে যেতে বলল, ইউ ডিজার্ভড ইট। কাকডাকা ভোরেই ঘুম ভেঙেছে সায়রের। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যাস না থাকলেও ইউএসএ বাংলাদেশের সময় তারতম্যের কারণে রাতে সেভাবে ঘুম হয়নি। রাতে ঘুম না হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখাই দায়ী হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগে সকাল সকালই একটুখানি লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছে সায়র। পেছনে অবশ্য ট্র্যাকস্যুট পরে কৃতিকার অর্ণবও বেরিয়েছে, তবে ওদেরকে পেছনে ফেলেই অনেকটা এগিয়ে গিয়েছে সায়র। রাতে ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাকইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সেই আম কুড়াচ্ছে বাড়ির কেয়ারটেকার মুখলেস চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে এলিসা আর ক্যাথলিন ডিএসএলআর আর ক্লিকে কর্মরত মুখলেস চাচার ছবি ধারণ করায় ব্যস্ত। আর এলিসা এটা ওটা প্রশ্ন করে। মুখলেস চাচাও হাত চালাতে চালাতে বেশ উৎসুক হয়ে উত্তর দিচ্ছেন এলিসার প্রশ্নের। সায়র হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতে যাবে তার আগেই কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতর। হুট করে প্রবেশ করায় দুজনের একজনও ঠিকমতো ঠাউর করতে পারেনি। অগত্যায় টাইম টেবিল মিলে যাওয়ায় আগন্তুক তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল সায়রের কোলে। সায়রও সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেলল তাকে, ঠিক যেন বল নাচের সেই বিখ্যাত পেস। আগন্তুকের বিস্ময় বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখের দিকে তাকিয়ে যেন কবি বনে গেল সায়র। হুট করে সুর ধরে বলে উঠল, এই কাকটাকা ভরে পথ ভুলে আমার মনের অভয়ারণ্যে এসে উস্টা খেয়ে পড়ে গেলে কে তুমি, অবলা নারী? সায়রের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নীলিমা। তড়িঘড়ি করে পাগল লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জামা কাপড় ঠিক করতে করতে নীলিমা বলল, কান খুলে শুনুন বদমাইশ পুরুষ, আমি মোটেই অবলা নারী নই, আর না আমি পদ ফুলে কোথাও উষ্টা খেয়েছি, বরঞ্চ আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। মহল্লার নতুন মনে হচ্ছে, তাই নীলিমাকে চেনেন না? ইপটিজিং করতে আসলে না আব্বাজানকে বলে এমন কেলানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানাই ভুলে যাবেন। গড় করিয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ঝামটি দিয়ে চলে গেল নীলিমা। সায়র ঠোঁট উল্টে ক্যাবলাকান্তের মতো বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য, কি এমন বললাম? মেয়ে তো নয়, যেন থানি লঙ্কা, আব্বাজানের ভয় দেখায়, আজীব। এতক্ষণে কৃতিকার অর্ণবও এগিয়ে এসেছে গেটের কাছে। সায়রকে এভাবে একা একা কথা বলতে দেখে অর্ণবর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কি করে ঠিক আছিস? সায়র ঠোঁট কামড়ে বলল, দোস্ত, মেয়েটাকে দেখেছিস? পড়ে রাখিনি। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যে কে অরুতে আসক্ত, আর আমার এলি আছে, তাই আমাদের মেয়ে দেখিয়ে লাভ নেই দোস্ত। সায়র মাথা চুলকে শুকনো মুখে বলে, হ্যাঁ ঠিকই তো, তোমাদের বিয়ের বাসর সব শেষ, আর আমি এখনো সিঙ্গেল। সায়রের কথার পাছে অর্ণব আবারও ভুল ধরে বলল, এবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি, আর জেকের বাসর। সায়র চোখ ছোট ছোট করে কৃতিকের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিশ্বাস করি না দোস্ত, ও যা অর্ধর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতেও 2 মিনিট ভাববে না। আমাকে নিয়ে গবেষণা এবার বন্ধ করবি তোরা? কৃতিকের নাজেহাল অবস্থা দেখে সায়র অর্ণব ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল, তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনো রূপ ফুরসত না দিয়ে হনহনিয়ে গেটের বাইরে চলে গেল কৃতিক চলে যেতে সায়র আর অর্ণব একজন আরেকজনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, হাই জেকে, শালা সব কিছুতেই ফার্স্ট। কৃতিক গেট ছাড়িয়ে বাইরে বেরোতেই দেখতে পেল একটা সাদা টয়োটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের দিকে উকি ঝুঁকি দিচ্ছে অমিত।
একসাথে একই ভার্সিটিতে পড়ার সুবাদে প্রথম দেখাতেই অমিতকে চিনতে পারল। তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল কৃতিক। অমিত আরিয়ান, রাইট? অমিত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে কৃতিকের দিকে হাত বাড়িয়ে বলল। চিনতে পেরেছো তাহলে? কৃতিক একটু ইতস্তত করে হাত মিলিয়ে বলল, তা আমার বাড়ির সামনে কি করছো? অমিত মৃদু হেসে বলল, তোমার বোনের জন্য ওয়েট করছিলাম। ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই গলি দিয়ে যাচ্ছি ওকেও নিয়ে যাই। কৃতিক ভ্রু কুঞ্চিত করে অবাক হয়ে বলল, আমার বোন মানে? কেন, আরও ওরা তোমার বোন না? ওর কথায় পেছন থেকে সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, গেল। অমিত একটু ঝুঁকে মাথা কাত করে শুধালো, কি গেল? অমিতের কথায় চোয়াল শক্ত হয়ে এসেছে কৃতিকের। কোনো মতে হাত দুটো মুঠিবদ্ধ রেখে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপেও বলল, অরোরা আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। অমিত আর কি বা করবে, হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করে। অমিতের গাড়িটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃতিক কাউকে কল দিয়ে বলল, কৃতিক কুঞ্জের সীমানা ছাড়ানোর আগে সাদা টয়োটার টায়ার বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবনে আর এ বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায় ওই গাড়ি। এতক্ষণ যাবৎ সব কিছুই পেছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল সায়র আর অর্ণব। কৃতিকের শেষ কথাগুলো শুনে সায়র অর্ণবের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত, তোকে বলেছিলাম না সকাল থেকে বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল, তোর জীবনে নারী নামক প্যারার এন্ট্রি ঘটেছে, ওই জন্য লাফিয়েছে, এখানকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো তোকে জেকে বলে তোর চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি। সায়র বিস্ময়ে ভ্রুকুঞ্চিত করে বলল, কি বলবি? বলবো, তুই আবারও অরুণ নাম মুখে নিয়েছিস। কথাটা শেষ করেই কপট হাসিতে প্রসারিত হলো অর্ণবের ঠোঁট। ওদিকে সায়র অর্ণবের দিকে তাকিয়ে রাগে কটমটিয়ে উঠে বিড়বিড়ালো, শালা মির্জাফর। গধূলি বিকেলে সূর্যের ঝাঁঝা উত্তাপ কমে এসেছে কিছুটা। এখনো পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেতে আছে। চারিদিক নিস্তব্ধ দুপুরে ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনশান নীরবতার মাঝে গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের অর্নিশ ঘামটুকু মুছে মাত্রই কৃতিকুঞ্জের কলিং বেলে হাত চালালো প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ। বাংলাদেশে আসা তরুণ আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাতে আঙুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বোলালো প্রত্যয়। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃতিকুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়ের, কিন্তু কৃতিকের জরুরি তলবে না এসে আর উপায় কি? কৃতিকের সিদ্ধান্ত এখন থেকে জিকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়েই এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই 1000 দিন দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু প্রত্যয় তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশ হোক কিংবা বিদেশ অফিস তো তাকে নিয়মিতই করতে হবে। তার উপর কৃতিকের ব্যক্তিগত একটা সাইডও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সেই হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের 1000 রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ঝটনাদ করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতে দেখলে কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা ছুড়ল তৎক্ষণাৎ, তোমার না বিয়ে হয়ে গেছে কোন বুড়িওয়ালা আদাতের সাথে? খুব বড় লোক, পুরান ঢাকার নাম করা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে, বাসর করাও শেষ, তাহলে এখানে কি করছো? প্রত্যয় রক্তিম চোখের দিকে তাকিয়ে ঢকাত করে শুকনো শুষ্ক ঢোক গেলে কয়েক কদম পিছিয়ে গেল অনুর পদাচরণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই কপরদারি সুদর্শন পুরুষ? আমিও একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ, বিছানায় পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগে উপভোগ করছে,
ভোরবেলার নাক আছে বলতে হয়। আমার অপরিচিতা যে বুড়িতে এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্টে জিম করে আর বডি বানাতাম না, ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টাপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গেছে, এক্ষুনি আইস ব্যাগ দিতে হবে। যেই ভাবা সেই কাজ। অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিল। ভোঁ। অনু ভয়ের চোটে গা ঠাকা দিতে চাইছে, ব্যাপারটা বুঝে আসতে অনুর পেছন পেছন ছুট লাগালো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যে বলার শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেব তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে ফ্লার্ট করব, তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা, দাঁড়াও বলছি। কে শোনে কার কথা? অনু ছুটছে তো ছুটছে। একতলা পেরিয়ে দোতলা, দোতলার করিডোর পেরিয়ে 3 তলা, তারপর সোজা ছাদ। প্রত্যয় দম্বার পাত্র নয়, এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়েই ছাড়বেও। তাই তো অনুর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে আকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাত ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রাগে কচকচিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ে কম্পিটিশন করতে নাকি? বাপরে বাপ। অনু মুখ কাঁচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দিব বলে তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যে কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছো আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে, সবসময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে আর আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আপ। অনুর কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রত্যয় প্রচণ্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়ে ভস্ম করে দেবে এই ভদ্র সভ্য ঠান্ডা মেজাজের ছেলেটা। তার উপর মিথ্যা বলার দরুন অনুকেই দোষারোপ করছে বারবার। তাই এই মুহূর্তে ভয়ে কুঁকড়ে গিয়ে নীরবে চোখের জল ফেলছে অনু। প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিউর ভাবতাম অনু, সবসময় বিশ্বাস ছিল তুমি সব কিছু ম্যাচিউরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আমাদের সম্পর্কটাও। কিন্তু না, একটুখানি সাময়িক টানাপোড়েনে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে দিলে, ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্যে বিয়ের কাহিনী দিয়ে শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিলি। এটা কি বাংলা সিনেমা পেয়েছ? অনু ফোপাতে ফোপাতে সামান্য গলা উঁচিয়ে বলে, আসলে পরিস্থিতি। ফাঁকিওর পরিস্থিতি। ভালো কিভাবে ব্যস্ত হয় নিজের বোনকে দেখে শেখো। কি ঠিক ভাই এসেছে, শব্দে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না। আর ওর দিকে তবু চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারের ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসায় পরিস্থিতির দোহাই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসায় যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা। এই মাত্রা অতিরিক্ত সুখ আর মাত্রা অতিরিক্ত যন্ত্রণাটা দুটোকে সরিয়ে দিতে পারলে তবেই না তুমি সত্যিকারে ভালোবেসেছ। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বুঝো না। শুধু একটু আবেগের বশে বলে দিয়েছো জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতটাই সোজা? ফাঁকিওর ম্যাচুরিটি। রেগে মেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে চাপতে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতিতে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এইভাবেই কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিঁচে বন্ধ রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকে ফেলেছি। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি সরি, খুব সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে, এভাবে এতগুলো মিথ্যে কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেই ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা চায় না শুধু একবার, প্লিজ? যেখানে তুমি আমার কাছে অপরাধী নও, সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে
কোথা থেকে অপরিচিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয় পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতঃপর হেসে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেঁচকি টেনে বলে, কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ, ইউ ফল ইন লাভ উইথ মি হার্ডলি, শেমলেসলি, ডিসপারেটলি অ্যান্ড আনকনসিয়াসলি। প্রত্যয়ের কথায় অনু লজ্জায় মিলিয়ে যায়, লতানো তরুণ ন্যায় মাথাটা নইয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছো তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। অনু হেঁচকি তুলতে তুলতে নাসূচক মাথা নাড়ালে প্রত্যয় ওকে দু হাতে বাহু ধরে আগলে ধরে, তপ্ত গমগমের চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান। আমার নীড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসায় অম্লান।